কিরে, দিন দিন তো বেয়াদব হয়ে যাচ্ছিস। আমি যে কাপড় চোপড় চেঞ্জ করছি দেখে ঢুকবি না? আরেকটু হলে তো দেখে অজ্ঞান হয়ে যেতি। ভাগ্যিস অন্য কিছু খোলাসুটি করে নি। ঘড়িটি টেবিলের উপর রাখতে রাখতে কথাটি বলল সাদাব। শার্টের বোতাম প্রত্যেকটা খোলা, নিচের দিকে শুধু একটা লাগানো। কাছে এসে দাঁড়িয়ে হাত থেকে কফি নিয়ে বলল, আর কিছু বলবি নাকি সবকিছু খোলা দেখবি? নূর মুখে কি বলবে, সাদাব কাছে আসতে সাদাবের শরীরে বডি স্প্রে এবং পুরুষালী যে একটি ঘ্রাণ, সেটিতেই নূর যেন বিমোহিত হয়ে যাচ্ছে। সাদাবের শরীরের গন্ধ যে নূরকে নেশা ধরিয়ে দিতে পারে তা যেন এই মুহূর্তে জানতে পারল নূর। নূর সাদাবের কথা আমলে না নিয়ে বলল, কখন যাবেন? সাদাব নূরের দিকে আর চোখে তাকালো, তাকিয়ে বলল, এত খুশি আমি চলে গেলে? তাড়াতাড়ি বের করার জন্যই বুঝি তোর ভাব চাচাদের সাথে মিলে এই আয়োজন করছিস, তাই না? সাদাব নূরের দিকে তাকিয়ে দেখলো নূর আনমনা হয়ে সাদাবের দিকে তাকিয়ে আছে। সাদাব নূরের সামনে হাত তুলে তুড়ি বাজিয়ে বলল, কি হলো, কি ভাবছিস? নূর বলল, হ্যাঁ, কিছু না, ভাবছি আপনার শরীরের গন্ধ। আপনার শরীরের গন্ধ এরকম কেন? সাথে সাথে নূর একটু কাছে এসে বুকের সাথে নাক লাগিয়ে লম্বা করে শ্বাস টেনে ভিতরে নিল। তারপর বলল, এত সুন্দর কেন আপনার শরীরের গন্ধ? কেমন নেশা ধরে যায়। নূর হঠাৎ এত কাছাকাছি চলে আসে সাদাবের বুকের ভিতরে ডিপ ডিপ করছে। লম্বা করে শ্বাস নিল সাদাব, তারপরে দীর্ঘশ্বাস ছাড়লো। শুকনো ঢোকিল। সাদাব বলল, যা, রুম থেকে বাইরে যা, আমি গোসল করবো। নূর বলল, আপনি গোসল করতে যান, আমি আপনার কাপড় চোপড় নিয়ে আসছি। সাদাব অবাক হয়ে যাচ্ছে, নূর আজকে এরকম করছে কেন। হঠাৎ সাদাবের রুমের বাইরে হুমায়ুন রহমান গলা খাকারি দিলেন। সাদাব বুঝতে পেরেছে বাবা কোন বিষয়ে কথা বলতে চাচ্ছেন, তাই নূরকে বলল, তুই বাইরে যা, আমি তোর সাথে পরে কথা বলবো। নূরেরও কিচ্ছু করার নেই, বড় বাবা এসেছে তাই চুপচাপ রুম থেকে বাইরে বের হয়ে গেল। নূর যাওয়ার সময় আর চোখে তাকালো হুমায়ুন রহমানের দিকে। হুমায়ুন রহমান নূরকে ইশারা দিয়ে বললেন যেতে। নূর চলে গেল। হুমায়ুন রহমান ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিলেন। সাদাব বাবার দিকে তাকিয়ে বলল, তা আমাকে পাঠাতে চাইছো কেন? ভিতরে কি চলছে শুনি? কি চলবে আবার? তোমার যাওয়া জরুরি তাই পাঠাচ্ছি। বলো হুমায়ুন রহমান। সাদাব বাবার দিকে তাকিয়ে বলো, তা জরুরি কেন? তোমার ছোট মেয়ে থেকে সরতে হবে তাই? সেটাও একটা কারণ। যেভাবে মেয়েটাকে বশ করে ফেলেছিস, ও তো তোকে ছাড়া আগে পরে আর কিছুই দেখছে না। তাই এখনই যদি না সরিয়ে দেই, সেদিন আর দূরে নেই যেদিন বিয়ে ছাড়াই নাতি কোলে নিয়ে ঘুরতে হবে। বলো হুমায়ুন রহমান। বিয়ে ছাড়া? আর তাছাড়া তোমার ছোট্ট মেয়ে এখন আমার সাথে চোখের মতো লেগে থাকে। আমি তো তাকে রেখে আনিনি, দেখতেই পাচ্ছ পিছে পিছে ঘুরছে। চিন্তা করো তো, 7 দিনে কি করবে? তোমাদের মাথা তো খেয়ে ফেলবে। বলো সাদাব। সেজন্যই দূরে পাঠাচ্ছি, যাতে তোর সাথে এত চিপকে থাকতে না পারে। কি যে জাদু করেছিস তুই! তোর আসল রূপ যদি জানতো, তাহলে আর তোর সাথে চিপকে থাকতো না। বলো হুমায়ুন রহমান। সাদাব কিছুক্ষণ বাবার দিকে তাকিয়ে থাকলো, তারপরে মুচকি দুষ্টু হেসে বলো, কেমন বাবা তুমি? তোমার তো খুশি হওয়া উচিত, সামনে তোমার নাতি হবে, তাদের নিয়ে তুমি উলুলুলু করবে। রাত 11:30টায় বাস। সাদাব কার ড্রাইভ করে যেতে চেয়েছিল, কিন্তু বাসা থেকে কেউ রাজি না। সবাই বলেছে বাসে করে যেতে। সাদাবের কাপড় চোপড় প্যাক করা শেষ। রাতে ডিনার করে বের হয়ে যাবে। যদিও বাইরে থেকে খাবার হালকা পাতলা খেয়েছিল, তবে নরিন আফরোজ একদম না খেয়ে ছেলেকে বের হতে দিবে না, তাই হালকা কিছু খেয়ে বের হতে হবে। সাদাব একেবারে রেডি হয়ে ব্যাগ নিয়ে নিচে নামলো। এখান থেকে খাওয়া দাওয়া করে একেবারে বের হয়ে যাবে। নিচে নামতেই সিঁড়ির কাছে দাঁড়ানো দেখলো নূরকে। সাদাব বুঝতে পারছে নূর কোনোভাবেই সাদাবকে যেতে দিতে রাজি নয়, কিন্তু এবার যেতেই হবে। বাবা ডিটারমাইন্ড, কোনোভাবেই বাবাকে রাজি করানো যায়নি। তাই সাদাব নূরের দিকে তাকিয়ে বলো, খেয়েছিস? নূর মাথা না সূচক মাথা ঝাঁকালো। সাদাব দেখলো নিচেই সবাই তাকিয়ে আছে। সবার সামনে নূরের হাত ধরে টেবিলে এনে বসিয়ে বলল, 1 প্লেট ভাত নে, তুই খাবি, আমাকেও খাইয়ে দিবি। আমার তো হাত কাটা। সাদাব যেন মুখে কাউকে কিছু না বলে অনেক কিছু দেখিয়ে দিতে যাচ্ছে। নূরের কোনো কথা নেই। সাথে সাথে প্লেটে খাবার নিয়ে এক প্লেটে মেখে সাদাবকে খাইয়ে দিতে লাগলো। সাদাব চুপচাপ খেলো, এদিক ওদিক আর তাকালো না। বাকি সবাই তাকিয়ে হা হয়ে রইল। হুমায়ুন রহমান, ফজলুর রহমান তারা যেন একটু লজ্জাই পাচ্ছে। নরিন আফরোজ, সামিহা বেগম তো রান্নাঘর থেকে মুচকি মুচকি হাসছে। সাইমন এসে চেয়ারে বসে বলো, কি রে, তোকে তো আম্মু বড় আম্মু খাইয়ে দেয়, তুই আবার কবে সাদাব ভাইকে খাওয়ানোর দায়িত্ব নিলি? নূর সরল মনে বলল, হাত কাটার পর থেকে উনি তো হাত দিয়ে খেতে পারে না, তাই যখন বাসায় থাকে তখন আমিই খাইয়ে দিই। বড় আম্মু বলেছে আমায় খাইয়ে দিতে।
সাথে সাথে হুমায়ুন রহমান তাকালো নরিন আফরোজের দিকে, চোখ সরিয়ে সাথে সাথে রান্নাঘরের কাজে মনোযোগ দিলেন, যেন কোনো কিছু শুনতেই পাননি। সাদাবকে খাওয়ানো শেষ হতেই সাদাব ঘড়ির দিকে তাকিয়ে দেখলো এখনও 11টা বাজেনি, 10 মিনিট বাকি আছে। তাই নূরের প্লেটের দিকে তাকিয়ে বলল। আর একটু ভাত নে। নূর কথা মতো আর একটু ভাত নিল। তারপর সাদাব বলল। এবার সুন্দর করে মাখ। নূর সাথে সাথে ভাত মেখে ফেলল। এরপর সাদাব বলল। এবার খা। অনলি 10 মিনিট সময় আছে আমার হাতে। তোর খাওয়া হলে বের হয়ে যাব। নূর তাকিয়ে রইল সাদাফের দিকে। সাদাব ভালো করে জানে সাদাব যাওয়ার পর নূরের মন খারাপ হবে, খাবে না, আর এমনিও খেতেই খুব অনীহা মেয়েটার। ফজলুর রহমান তাকিয়ে রইলেন। সাদাফের শেষের কথাগুলো শুনে ফজলুর রহমান বুঝতে পারলেন নূরকে খাওয়ানোর জন্য বসে আছে সাদাব, কারণ সাদাব যাওয়ার পর নূর খাবে না। এটা সাদাব যেমন বুঝতে পেরেছে, ফজলুর রহমানও যেন বুঝতে পারলেন। তাই মেয়েকে খাওয়ানোর জন্য সাদাব বসে আছে। ওনার যেন মনটা একটু ভালো হয়ে গেল, যেন কিছু কিছু বিষয় পরিষ্কার হতে লাগলো। হয়তো সাদাব মুখে কিছু বলে না, কিন্তু নূরের কেয়ার করে খুব। আগেও করতো। আগে ফজলুর রহমানের কাছে মনে হতো সাদাব নূরকে ছোট বোনের মতোই ভালোবাসে, কিন্তু এখন যেন অন্য কিছু মনে হচ্ছে ওনার। নূরকে খাওয়ানো শেষ করে সবার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে গেল সাদাব। নূর দরজা পর্যন্ত পিছে পিছে গেল। নূরের দিকে একবার তাকিয়েছিল, কিন্তু আর কিছু বলার সাহস পেল না। মনে হচ্ছে আর একটু হলেই নূর ঝরঝর করে চোখে পানি ফেলে দিবে। তাই যত দ্রুত সম্ভব বের হয়ে গেল সাদাব। যাওয়ার সময় শুধু এতটুকুই কথা বলে গিয়েছে। নিয়মিত খাবি। যদি শুনি খাওয়ার ব্যাপারে কোনো অনীহা করেছিস তাহলে কিন্তু ফিরবো না। রাত 11:30 বাসে উঠেছে সাদাব। মাত্রই বাস ছেড়েছে, সাথে সাথে ফোনের রিংটোন বেজে উঠল। সাদাব ফোনের স্ক্রিনে দেখে না তাকিয়ে বুঝতে পেরেছে নূর ফোন দিয়েছে। ফোন রিসিভ করে সাথে সাথে সাদাব বলল। হ্যালো। নূর ওপাশ থেকে নিশ্চুপ, নাক টানার শব্দ পাওয়া যাচ্ছে শুধু। সাদাব বলল। ফ্যাচ ফ্যাচ করে কাঁদবি শুধু, নাকি কিছু বলবি? মাত্র বাসা থেকে এলাম, আধা ঘন্টাও হয়নি, এর মধ্যে কান্না শুরু করে দিয়েছিস? নূর বলল। আপনি যেতে রাজি হলেন কেন? আর আমায় কেন নিয়ে গেলেন? আপনাকে খাইয়ে দেবে কে? আপনার তো হাত কাটা। সাদাব ফোনের মধ্যে দীর্ঘশ্বাস ছাড়লো, তারপর বলল। তোর বাপ চাচা তোকে আসতে দিত যে তোকে নিয়ে আসতাম? এত বুদ্ধি নিয়ে ঘুমাস কিভাবে তুই? কান্না থামাবি, নাকি তোর বাপ চাচাকে ফোন করে বলবো তুই কান্না করছিস, আমার সাথে যেতে চাইছিস? নূর চোখের পানি মুছে বলল। আমার কথা বলবেন কেন? আপনি বলবেন আপনার হাত কাটা, আপনার খেতে সমস্যা হবে, তাই খাওয়ানোর জন্য আমাকে দরকার আপনার। ছোড়া বুদ্ধি সব বাপ চাচার কাছ থেকে পেয়েছিস তাই না? চুপচাপ ফোন রাখ, ফোন রেখে ঘুমিয়ে যা, কাল সকালে কথা হবে। বলল সাদাব। রাত 12টা ছুঁই ছুঁই। নরিন আফরোজ আজ বিছানা গোছাতে একটু দেরি করে ফেলেছে। ছেলেকে বিদায় দিয়ে রান্নাঘর পরিষ্কার করে তবেই ঘরে এসেছে। তাই হুমায়ুন রহমান চেয়ার টেবিলে বসে একটি বই নিয়ে বসেছিল। বই পড়া কেমন হচ্ছে না, জাস্ট একটু চোখ বোলানোর ছিল। বারবার একটার পর একটা পৃষ্ঠা উল্টা উল্টা ছিল। আসলে কি যে করতে চাচ্ছে উনি নিজেও জানে না। খামখেয়ালি মনে বারবার ছেলেটার কথাই মনে পড়ছে, যাবার সময় শেষবার বলেছিল। না গেলে কি নয়? ছেলেটার জন্য মন বড্ড আনচান করছে। হাতটা কাটা কি করে খাবে? নিজেও ভেবেছে কয়েকবার, কিন্তু ওকে না পাঠালে যে হতো না। নূর যে ভীষণ আবেগী হয়ে পড়ছিল ওর প্রতি। এটা শুধুই বয়সন্ধিকালের আবেগ, নাকি সাদা এর প্রতি ভালোবাসা? উনি এই সারাদিনে পরীক্ষা করে দেখতে চান। তারপর না হয় জোর গলায় ফজলুর রহমানকে বলবে ওর মেয়েকে চাই। যদি নূরের এটা ভালোবাসা না হয়ে শুধুমাত্র বয়সন্ধিকালের আবেগ হয়, তাহলে ওকে আরও সময় দিবে বড় হওয়ার। সাদাবকে কোনো মতে বুঝিয়ে নিবে। এসব ভাবতে ভাবতে নরিন আফরোজ এর বিছানা গোছানো শেষ হয়ে গেল। বিছানায় বসেই নরিন আফরোজ বলল। কি করছেন? বই তো পড়ছেন না, শুধু দেখি পেজ উল্টাচ্ছেন। কিছু নিয়ে কি ভাবছিলেন? হুমায়ুন রহমান চোখ তুলে তাকালেন নরিন আফরোজের দিকে। নরিন আফরোজ বিছানা গুছিয়ে মাত্রই বসেছেন। বয়সের কতই হবে? 42। গুনে গুনে 14 বছরের ছোট হুমায়ুন রহমানের থেকে হঠাৎ সাদাফের বলা কথা মনে পড়ে গেল। আমার মা তো ছোট ছিল, আপনি তো ছাড় দেননি। কথাটা ভেবেই মুচকি হাসলো হুমায়ুন রহমান। বীর দিনের কথা মনে পড়ে গেল হুমায়ুন রহমানের। আসলে খুব ছোট্ট ছিল নরিন। আদর করে নরিন বলে ডাকতো। এখন লজ্জায় আর নরিন বলে ডাকা হয় না। অনেক সুন্দরী ছিল, শুকনা, পুরো যেন নূরের মতো। তাই তো নূরের নামটা নরিনের সাথে মিল রেখেছিলেন হুমায়ুন রহমান। চেয়ার ছেড়ে উঠে বইটি ছোট টেবিলে রাখলো। চোখে চশমাটি খুলে রেখে ধীরে ধীরে এক পা দুপা করে এগিয়ে আসলো নরিন আফরোজের সামনে। তারপর বিছানায় বসে নরিন আফরোজের হাতে হাত রাখলো, রেখেই তাকিয়ে বলল। তোমাকে কতদিন এই নামে ডাকা হয় না নরিন, বলো তো?
নরিন আফরোজ সাথে সাথে চোখ তুলে তাকালেন হুমায়ুন রহমানের দিকে। একরাশ লজ্জা যেন ঘিরে ধরল নরিন আফরোজকে। যেন মনে হলো সেই বিবাহিত জীবনের প্রথম দিনগুলোর কথা, যখন সাদাব মাত্র পেটে এসেছিল। তখন পর্যন্ত নরিন বলে অনেক আদর করে ডাকতো, কত কিছু নিয়ে আসতো, ফুল, জিলাপি, কত কিছু লুকিয়ে লুকিয়ে। ভীষণ মনে পড়ে যেই দিনগুলো, সেই দিনগুলো নরিন আফরোজের। সংসারের চাপে এখন আর এসব কিছুই হয়ে ওঠে না। আপনার মনে আছে সাদাব যখন পেটে ছিল 3-4 মাস হবে, একদিন রাতে জিলাপি খেতে খুব ইচ্ছে করলো। কোথা থেকে আপনি জিলিপি খুঁজে নিয়ে এসেছিলেন আমার জন্য। হুম, মনে আছে নরিন। তবে আজ ভাইনা করো না, কাল এনে দেব। মুচকি হেসে নরিন আফরোজের মাথায় হাত বুলিয়ে বলল হুমায়ুন রহমান। নরিন আফরোজ সন্তর্পণে নিজের মাথাটি এলিয়ে দিল হুমায়ুন রহমানের বুকে, তারপর বলল, কি করে 27 বছর পার করে ফেললাম তাই না? এখনো মনে পড়ে সেই দিনই তো আপনার সংসারে প্রথম এসেছিলাম। এসে ঘর ভর্তি মানুষ, পরিপূর্ণ যৌথ সংসার দেখে কতই না ভয় পেয়েছিলাম। না জানি কে আমাকে কিভাবে নিবে, না জানি কত কাজ করতে হবে, না জানি উঠতে বসতে কত বকা খেতে হবে। কিন্তু ভাগ্য করে একটা শ্বশুর শাশুড়ি পেয়েছিলাম, দেবর পেয়েছিলাম, যা পেয়েছিলাম। আপনাকে পেয়েছিলাম। কতটা ভাগ্যবতী ছিলাম আমি, তাই না? আর এখন তো আমার সাদা বিয়ের উপযুক্ত হয়ে গেছে। আমার আদরের লক্ষ্মী সোনাটা, 2 দিন পর ওর বিয়ে হবে, নাতিপুতি হবে, আমিও ছেলে মেয়ে নিয়ে ঘুরবো। কত স্বপ্ন আমার এখনো, জানেন? আমার মতো নূর ছোট্ট ছোট্ট পায়ে লাল শাড়ি পরে টুকটুক করে সারা বাড়ি ঘুরে বেড়াবে। সাদাফের বইয়ের জন্য যে আমি নূরকে ছাড়া কাউকে কল্পনা করতে পারি না। সাদাফের বাবা, যেভাবেই হোক নূরকে আমার সাদাফের জন্য চাই, না হলে যে হবে না। সেদিন শত চেষ্টা করে ঘন্টার পর ঘন্টা ঘুরে যেমন আমার জন্য, আমার সাদাফের জন্য জিলাপি নিয়ে এসেছিলেন, আজ আমাদের জন্য, আমার সাদাফের জন্য নূরকে এনে দিন। আমি সাদাফের চোখে দেখতে পারি নূরের জন্য এক আকাশ সমান ভালোবাসা। ঠিক আছে, কথা বলবো, এখন ঘুমিয়ে পড়ো। বলল হুমায়ুন রহমান। কখন ঘুমিয়ে পড়ল হুমায়ুন রহমান নরিন আফরোজ ঠিক জানে নাই। তবে হঠাৎ ফোনের রিং শুনে ঘুম ভেঙে গেল হুমায়ুন রহমানের। হুমায়ুন রহমান ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল সাদাব। ভয় পেয়ে গেলেন, সাথে সাথে ফোন রিসিভ করে বললেন, রাত বাজে 1টা, এত রাতে ফোন দিয়েছিস, কিছু হয়েছে বাবা? সাদাব বলল, তোমার ভাতিজি আদরের মেয়ে ফোন করে কান্নাকাটি করছিল, তাই তোমাকে জানানোর জন্য ফোন দিলাম। হুমায়ুন রহমান একটি দীর্ঘশ্বাস ছাড়লেন, তারপর নরিন আফরোজের দিকে তাকিয়ে বিছানা থেকে উঠে একটু সাইডে গিয়ে ধীরে ধীরে বললেন, কোন কালে শত্রুতা আমি করছিস তুই আমার সাথে? আর একটু হলে আমার হার্ট অ্যাটাক হয়ে যেত। এত রাতে ফোন আসছে, তোর কি হয়েছে এই ভেবে। আর এই কথাটি কি সকালে বলা যেত না? এত রাতে ফোন করে বলতে হয়? বাবা মার প্রতি কি একটু দায়িত্ববোধ নেই তোর কুলাঙ্কার ছেলে? দায়িত্ববোধ আছে দেখেই ফোন করেছি। এদিকে তোমার ছেলে বউ যে কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে, শ্বশুর হিসেবে তোমার দায়িত্ব নেই? তুমি তো ঠিকই বউ নিয়ে ঘুমাচ্ছ মজা করে, আর আমাকে এত রাতে পাঠিয়ে দিয়েছো। একা একা এখনো মশার কামড় খাচ্ছি আমি। রাত থেকে তোমার মেয়ের কান্না আমি একা শুনবো কেন? ঠিক আছে, গুড নাইট, এখন তুমি শান্তিতে ঘুমাও। এটা কি সেই জিলাপির প্রভাব নরিন, যে জিলাপি আমি এনে খাওয়াতাম তোমাদের মা ছেলেকে? এই ছেলে যে এখন আমার সুগার লেভেলের বাড়িয়ে দিবে। পরদিন সকাল ভোরবেলা হোটেলে গিয়ে উঠল সাদাব। এর মধ্যেই পথে 4বার ফোন দিয়েছিল নূর। থেকে থেকে খোঁজখবর নিয়েছে সাদাব, ঠিক আছে কিনা, রাস্তায় কোথাও ক্ষুধা পেয়েছে কিনা, খেতে পারছে কিনা। হোটেলে এসে প্রথমে রুমের চারিদিকে চোখ বোলালো সাদাব। অন্য কোথাও তেমন একটা ঘুম আসে না। যখন বিদেশে ছিল তখন সেটাও নিজের বাড়ির মতো মনে হয়ে গিয়েছিল। এখন হঠাৎ করে হোটেলে এসে উঠাই কেমন কেমন যেন লাগছে। সচিবায়গ্রস্ত কিনা একটু। বিছানা, টেবিল, চেয়ার সব কিছু চেক করে দেখলো কোথাও কোনো ধুলোবালি আছে কিনা, পরিষ্কার পরিচ্ছন্ন কিনা। তারপর ব্যাগ থেকে কাপড় চোপড় বের করে ওয়াশরুমে গেল গোসল করার জন্য। গোসল করতে হবে, সারা রাত জার্নি করে শরীরটা কেমন ঘামা ঘামা লাগছে। টানা 10 মিনিট সময় নিয়ে গোসল করে ওয়াশরুম থেকে বের হলো সাদাব। বের হতেই দেখলো বিছানার উপর মোবাইলটা জ্বলজ্বল করছে। বাসে থাকার কারণে সাউন্ড মিউট করে রেখেছিল, কিন্তু মোবাইল দেখে বুঝতে পারছে অবশ্যই নূর ফোন দিয়েছে। সাদাব সাথে সাথে হেঁটে এসে ফোনটি রিসিভ করলো। এখনও সাদাব শুধুমাত্র টাওয়েল পরা চুল মোছেনি। চুল বেয়ে বেয়ে টুপটুপ করে গাল বেয়ে গলায় বুকে পানি পড়ছে। সাদাবের ক্লান্ত লাগছিল, শরীরটা এলিয়ে দিল বিছানায়। তারপর বলল, হ্যালো।
কিন্তু ওপাশ থেকে নূর চুপচাপ, শুধু ঘন ঘন নিঃশ্বাসের আওয়াজ পাওয়া যাচ্ছে। সাদাব বুঝলো নূরের ভীষণ মন খারাপ, সারা রাত ঘুমাতে পারেনি, হয়তো এখন ঘুম পাচ্ছে। তাই সাদাব ধীরে ধীরে বলল, তোর নিঃশ্বাস এই শব্দ যে আমাকে মাতাল করে দেয়। ইউ আর মাই ওন পার্সোনাল ব্র্যান্ড অফ হেরোইন, অনলি আই কনজিউম ইউ। নূর সাথে সাথে জিজ্ঞেস করলো। মানে? সাদাব মুচকি হাসলো, তারপর বলল, আজকে সারাদিনের মানে খুঁজে বের করবি, খুঁজে তারপর আমাকে জানাবি কি বুঝতে পেরেছিস। নূর সরল মনে প্রশ্ন করলো। যদি বুঝতে না পারি? সাদাব হাসলো, হেসে বলল। তাহলে আই উইল কনজিউম ইউ। নূর বলল। আর যদি পারি? সাদাব আবার বলল। তাহলে ইউ উইল কনজিউম মি। আচ্ছা এখন ঘুমা, সারা রাত জেগেছিলি, আমিও ঘুমাবো। ঘুম থেকে উঠে ফোন দিবি, কেমন? ঠিক আছে। বলে ফোন রেখে দিল নূর। ফোনটি বালিশের পাশে রেখে ফোনের স্ক্রিনে একবার হাত দিল। আজ রাতে ফোনের স্ক্রিনে সাদাপের ছবি সেভ করেছে নূর। সাদাপের ছবিটি দেখতে দেখতে নূর ঘুমিয়ে গেল। আসলেই সারা রাত চোখের পাতায় করেনি নূর, ঘুমাতে পারেনি। বারবার শুধু সাদাপের কথা চিন্তা হচ্ছিল। যখন কাছে ছিল তখন আসলে বুঝতে পারতো না, কিন্তু একটু দূরে গিয়েছে এখন যেন বুঝতে পারছে। চাইলেই পাশের ঘরে আর সাদাপ ভাইকে এক সপ্তাহের জন্য পাওয়া যাবে না। নূরের এই চিন্তাটাই যেন কেমন মনের ভিতরে বিচ্ছে বারবার। সকাল 10টা, নূর এখনও ঘুম থেকে ওঠেনি। স্কুল ছিল, সাদাপ নেই, তাই আর যাবে না। কাল থেকে ড্রাইভার নিয়ে যাবে। নরিন আফরোজ নূরের দরজায় নক করছে, খুলছে না নূর। এখনও ঘুম, এমন গভীর ঘুমিয়েছে টেরই পাচ্ছে না কেউ যে দরজা নক করছে। সামিহা বেগম বলল। কি হয়েছে ভাবি? নরিন আফরোজ বলল। দেখ না, নূরকে এত ডাকছি উঠছে না, ও তো এরকম করে ঘুমায় না। সামিহা বেগম বলল। হয়তো তাহলে রাত জেগেছে। নরিন আফরোজ বলল। ঠিক আছে, তাই বলে এত ঘুমাবে? মনে তো হচ্ছে সারা রাত ঘুমায়নি। কথাগুলো পাশে থেকে শুনতে পেল হুমায়ুন রহমান। হুমায়ুন রহমান তো জানে নূর কেন ঘুমায়নি সারা রাত, অন্য কেউ জানে না। তাই দরজার কাছে এসে বলল। ওকে ঘুমাতে দাও, রাত্রেবেলা ঘুম টুম আসেনি হয়তো, ডিস্টার্ব করো না। আর 1-1.5 ঘন্টা ঘুমাক, তারপর ওকে ডেকো। মনে মনে ভাবলো। ঘুমাবি কি করে? একটু পর পর যে সাফাতের খোঁজখবর নিয়েছে। এদিকে নিজের রুমে আজকে বসে আছে ফজলুর রহমান। চিন্তায় পড়ে গেলেন। রাতের বেলা 1টার দিকে ঘুম ভেঙে গেলে উনি নূরের দরজার কাছে এসেছিলেন। কাছে এসে শুনতে পেয়েছেন নূর ফোনে কথা বলছে কারোর সাথে। কার সাথে কথা বলছে সেটা জানে না, দরজা লাগানো ছিল তাই অতটা শুনতে পায়নি। নূর কি কোনোভাবে সাদাফের সাথে কথা বলছিল নাকি অন্য কারোর সাথে? সাদাফের সাথে কথা বলে সমস্যা নাই, বাড়ির ছেলে নিজের ভাইয়ের ছেলে, কিন্তু যদি অন্য কারোর সাথে কথা বলে থাকে আর এমনি যে সারাদিন সাদাফের জন্য পাগলামি করলো, এসব তাহলে কি ছিল? বুঝতে পারছে না ফজলুর রহমান সাদাফের মনে নূরের জন্য ঠিক কী ধরনের স্থান, কেমন অনুভূতি, এখনও ফজলুর রহমান জানেন না। তবে ওনার মনে হচ্ছে হয়তোবা সাদাফ ভালোবাসে নূরকে, ছোটবেলা থেকেই তো ভালোবাসে। কিভাবে সকলের সামনে নূরকে কোলে পিঠে করে মানুষ করেছে, সমস্ত দায়িত্ব নিজে পালন করেছে, এক কথায় নিজেই বড় করেছে নূরকে। ওনার এখনও মনে পড়ে সাদা বিদেশে যেতে চাইছিল না, কত বাহানা করেছিল, কত রাগ, কত ঝগড়া করেছিল। শেষে এমন কি হলো, সাদাফ যাওয়ার জন্য এক পায়ে রেডি হয়ে গেল। নূর যে পুরোপুরি অভ্যস্ত হয়ে পড়েছিল সাদাফের প্রতি, তারপর নূরকে কিভাবে ফেলে গেল। ধীরে ধীরে নূর বড় হলো, সাদাফের প্রতি অভ্যস্ততা একটু একটু কমে আসলো। এখন আবার সাদাফের প্রতি চরমভাবে অভ্যস্ত হয়ে পড়েছে, বা এক কথায় বলা চলে আসক্ত হয়ে পড়েছে নূর। আচ্ছা, ভাইজান কি কিছু জানে? ওদের ব্যাপারে কথা বলবো কি বড় ভাইয়ের সাথে? মনে মনে ভাবতে লাগলো ফজলুর রহমান। এদিকে ড্রয়িং রুমে বসে বসে গেম খেলছিল সাইমন। রিমা ছিল রান্নাঘরে, সাইমনের জন্য কফি আনতে গিয়েছিল। বস আবার কফি খাবে, হুকুম করেছে কফি নিয়ে আসার জন্য। রিমা কফি এনে পাশে বসতে সাইমন বলল। আচ্ছা, বাসায় কেমন কেমন যেন সবার ভিতরে চিন্তা মনে হচ্ছে। যখনই যাকে মনে হয় সে গভীর কিছু ভাবছে। তুই কিছু নোটিশ করেছিস? রিমা বিরক্তি নিয়ে তাকালো সাইমনের দিকে। একটা মানুষের তো আলাপ হলে কিভাবে হতে পারে? রিমা ছোট হয়ে বুঝতে পারছে না, বুঝতে পারছে কি ধরনের চিন্তাভাবনা সবার মনে, আরও কিছুই নোটিশ করেনি। অফিসে সাদাফের কেবিনে বসে আছে হুমায়ুন রহমান। কিছু ফাইল রেখে গিয়েছিল যেগুলো হুমায়ুন রহমান দেখে সাইন করার কথা। ঠিক সেই মুহূর্তে কেবিনের ভিতরে প্রবেশ করলো ফজলুর রহমান। ছোট ভাইকে দেখে মুখ তুলে একবার তাকালেন, তারপর বললেন। রে কিছু বলবি? ফজলুর রহমান সামনে এসে চেয়ার টেনে বসে পড়লেন, তারপর বললেন। কি জরুরি কথা ছিল?
হুমায়ুন রহমান ছোট ভাইকে ভালো করে চিনেন। যদি অফিসিয়াল কোনো বিষয় হতো তাহলে এরকম আমতা আমতা করতো না। হয়তো পারিবারিক বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছে, কিন্তু পরিবারের বাইরে, তাই ফাইলটা বন্ধ করে তাকালেন ছোট ভাইয়ের দিকে। ছোট ভাইয়ের দিকে তাকিয়ে দেখলেন চেহারায় যেন চিন্তার ভাঁজ পড়ে গিয়েছে। বেচারা দেখে বোঝা যাচ্ছে রাত জাগা হচ্ছে, ঘুম হচ্ছে না ঠিক মতো। হুমায়ুন রহমান ভালো করে অবজার্ভ করলেন ছোট ভাইকে, তারপর বললেন, ঘুমাচ্ছিস না মনে হয়? কি হয়েছে বল আমাকে। ফজলুর রহমান বড় ভাইয়ের দিকে মুখ তুলে তাকালেন, তারপর টেবিলে দুটো হাত রেখে বললেন। সাদাবের ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম। হুমায়ুন রহমান চুপ রইলেন, সহসাই চেয়ে রইলেন ছোট ভাইয়ের দিকে। ফজলুর রহমান আমতা আমতা করে বড় ভাইয়ের দিকে চোখ তুলে তাকিয়ে বললেন, আপনি সেদিন কেন বলেছিলেন ভাইজান, সাদাব যদি নূরকে চায় তখন আমি কি করব? এই কথার মানে কি ভাইজান? ছোটবেলায় যখন সাদাব নূরকে চেয়েছিল আমি ওকে কোলে দিয়ে বলেছিলাম, হ্যাঁ নূর আজকে ওর। তখন ও কী হিসেবে চেয়েছিল আমি জানি না। আমি তো বোন হিসেবে ওকে দিয়েছিলাম, ওর পুতুল হিসেবে, ওর খেলার সাথী হিসেবে। কিন্তু বড় হয়ে সাদাব আসলে কী হিসেবে চাইবে নূরকে? সাদাব কি নূরকে পছন্দ করে, ভালোবাসে? হুমায়ুন রহমান মুচকি হাসলেন। হুমায়ুন রহমান ভালো করে জানেন ছোট ভাই চিন্তিত। সেদিকে পর থেকে গত 2 দিন ধরেই ফজলুর রহমানকে অবজার্ভ করে দেখেছে। ওর চিন্তিত চেহারা, ও কিছু একটা নিয়ে ভাবছে, খুব ভাবছে, এবং সে ভাবনাটা যে নূর ও সাদাবকে নিয়ে সেটি বুঝতে একচুল পরিমাণ ভুল হয়নি হুমায়ুন রহমানের। ভাইয়ের দিকে তাকিয়ে বলল, তোর মনে আছে যেদিন সাফাতের জন্ম হয়েছিল তুই কুলে নিয়ে কি বলেছিলি? ভাইয়া, আপনি ওকে জন্ম দিয়েছেন, কিন্তু ও কিন্তু সবসময় আমার ছেলে থাকবে। সেদিন আমিও বলেছিলাম যে সাফাত আজ থেকে তোর সন্তান। নিশ্চয়ই এটাও মনে আছে সাইমন তো তোর সন্তান। অনেক পরে হয়েছে, জীবনে প্রথম বাবা ডাক তুই আমার সাফাতের মুখ থেকে শুনেছিস। সেই হিসেবে তোর বা আমার প্রথম সন্তান হিসেবে, আমার বংশের বড় সন্তান হিসেবে কিন্তু সাফাত। আমি এও জানি আমি আমার সাফাতকে যতটা ভালোবাসি তুই তার চেয়ে এক চুল পরিমাণ কম বাসিস না। যেমনটা আমি নূরকে ভালোবাসি। তুই জন্ম দিলেও নূর কিন্তু আমার মেয়ে। আমি রিমা এবং নূরের মধ্যে কখনো কোনো পার্থক্য করিনি। বললে ভুল হবে, পার্থক্য করেছি। যে কোনো কিছু, যে কোনো আবদার আগে আমি নূরেরটা পালন করেছি, তারপর রিমা। রিমা খুশি খুশি মেনে নিয়েছে ওকে ছোট বোন হিসেবে, আমার প্রথম প্রায়োরিটি হিসেবে। তাহলে সাফাত যদি তোর প্রথম সন্তানের মতো হয়ে থাকে, তুই বুকে হাত দিয়ে বলতে পারবি তোর কাছে কিছু আবদার করলে তুই ওকে না করতে পারবি? হুমায়ুন রহমান একটু থামলেন, থেমে আবারও বলতে শুরু করলেন, নূরকে কেন? আমি জানি আমার ভাইকে আমি চিনি। ও তোর কাছে তোর জানটা চাইলেও তুই বিনা দ্বিধায় দিয়ে দিবি। তারপর তুই জিজ্ঞেস করেছিস, একটি প্রশ্ন করেছিস, তার উত্তর আমি দেব। তবে আমি মুখ ফুটে উত্তর দেব না। তোকে একটা চাবি দিব, সেই চাবিটা দিয়ে এই ড্রয়ারটা খুলবি। খুলে তোর উত্তর তুই নিজেই খুঁজে নিবি। আমার ছেলে চাবিটা খুব যত্ন করে এক জায়গায় লুকিয়ে রাখে। ও ভাবে হয়তো কেউ জানে না, কিন্তু আমি ওর বাবা। ওর প্রত্যেকটা রগে রগে আমি ওকে চিনি। ও যতটুকু যত্ন করে চাবিটা আগলে রেখেছে, ভিতরে কি আছে দেখলে তুই বুঝে যাবি, তোর প্রশ্ন উত্তর পেয়ে যাবি। বলেই সাথে সাথে উঠে দাঁড়ালেন। দাঁড়িয়ে আলমারির একটি ড্রয়ার খুলে সে ড্রয়ার থেকে একটি বক্স বের করলেন। বক্সের ভিতর থেকে একটি চাবি বের করে সেই চাবিটা ফজলুর রহমানের হাতে দিয়ে বললেন, ওর টেবিলের ড্রয়ারটা খুল। ফজলুর রহমান হাতে চাবিটা নিলেন। চাবিটার দিকে তাকিয়ে ভাবলেন সত্যি হয়তো আজ সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে, তাই চাবি নিয়ে এগিয়ে গেলেন ড্রয়ারের সামনে। এদিকে দুপুরে রান্নার আয়োজন করছে নওরিন আফরোজ এবং সামিহা বেগম। নওরিন আফরোজের আজ মনটা ভীষণ খুশি। গতকাল রাতে হুমায়ুন রহমানের সাথে অনেকক্ষণ কথা বলেছেন। সংসারের চাপে আসলে স্বামী স্ত্রী একজন আরেকজনকে তেমন একটু সময় দিতে পারেন না। তবে গতকাল ওনার কি হয়েছিল কে জানে, অনেকক্ষণ কথা বলেছে। পুরনো স্মৃতি মনে করে হেসেছে দুজন। নওরিন আফরোজের মুখটা খুশি খুশি দেখে সামিহা বেগম পাশে দাঁড়িয়ে বললেন, ভাবিকে আজকে খুশি খুশি লাগছে, কি ব্যাপার? হঠাৎ এত খুশি খুশি হওয়ার কারণটা কি শুনি? নওরিন আফরোজ সামিহা বেগমের দিকে তাকিয়ে বললেন, না রে, তেমন কিছু না। সংসারের চাপে আমরা তো স্বামী স্ত্রী একজন আরেকজনের সাথে সাংসারিক কথা ছাড়া যে কথা বলে ভুলেই গিয়েছিলাম। কাল অনেকক্ষণ দুজন কথা বললাম, নিজেদের পুরনো স্মৃতিগুলো মনে করলাম, এই তো।
সামিহা বেগম আহ্লাদে গদগদ হয়ে বললেন, ও তাই এই কথা? কিছুদিন পরে দাদি হবে মনে রাখবেন। এখনই যা রোম্যান্স করার করে নিন। পরে যখন ছেলের ঘরে নাতি নাতনি আসবে, পরে আর কোনো রোম্যান্স করতে পারবেন না। দিন ভরা তাদের পেছনেই দৌড়াতে হবে। বলেই হেসে ফেল সামিহা বেগম। নওরিন আফরোজ সামিহার দিকে তাকিয়ে বলে, ও আচ্ছা, তা আমি দাদি হব আর আপনি বুঝি আরামে থাকবেন? ভুলে যায়েন না, আমার ছেলের ঘরের নাতি পুতি আপনার মেয়েকে দিয়েই আসবে। কথাটি বলেই দুইটা একত্রে হেসে ফেল। তারপর সামিহা বেগম নওরিন আফরোজকে জড়িয়ে ধরে বললেন, ঠিক বলেছেন ভাবি। আসলে আমি চিন্তা করতে পারি না, আমাদের নূর এক সময় মা হবে, আমাদের সাদাব বাবা হবে। আমরা এই অল্প বয়সে বুড়ো বুড়ি হয়ে গেলাম, তাই না? রাত বাজে 11টা। সাইমন একটু রিমার সাথে কথা বলার জন্য রিমার রুমের দিকে আসতেই শুনতে পেল রিমা ফোনে কারোর সাথে যেন কথা বলছে। সাথে সাথে মাথাটা গরম হয়ে গেল সাইমনের। সাথে সাথে দরজা ঠেলে ভিতরে ঢুকে দরজা চাপিয়ে পড়ল। কার সাথে কথা বলছিলি? রিমা স্মরণ মনে উত্তর দিল, বন্ধু। সাইমন বলল, ছেলে বন্ধু? রিমা সাইমনের দিকে তাকিয়ে বলল, কি সমস্যা তোর? ছেলে হোক আর মেয়ে হোক, দরকারই তো ফোন দিয়েছে। অনেক সমস্যা। তুই ভুলে যাস না, তোর জন্য বিয়ে করা ক্যান্সেল করেছি আমি। তাই বউয়ের সব দায়িত্ব তুই পালন করবি। বলেই সাইমন রিমার বিছানায় গিয়ে চট করে শুয়ে পড়ল। রিমা দাঁড়িয়েছিল ড্রেসিং টেবিলের সামনে, চুল বাঁধছিল। বলল, আরে আরে, এখানে ঘুমাচ্ছ কেন? যাও নিজের রুমে যাও। সাইমন বলল, এই মুহূর্তে যাওয়ার মুড নেই, মাথাটা ধরেছে খুব। মাথায় একটু বেলি কেটে দে, চুলে তেল দিয়ে দে। পারবো না আমি, যাও তো নিজের রুমে যাও। বলল রিমা। সাইমন অবাক হয়ে বলল, তোর ভাই তো ঠিকই আমার ছোট্ট বোনটাকে দিয়ে মাথায় তেল মালিশ করায়, তুই কেন আমার মাথায় তেল দিবি না? আজকে এটা শোধ হবে। তোর ভাই যেমন আমার বোনকে খাটায়, তুই এখন থেকে প্রতিদিন মাথায় তেল দিয়ে দিবি। সাহস থাকে তো এই কথাটা ভাইকে গিয়ে বলো। ভুলে যেও না, আমার ভাই তোমারও বড় ভাই। বলল রিমা। সাইমন আবার বিছানায় গায়ে এলিয়ে দিয়ে বলল, এখানেই তো ঠেকে গিয়েছি, চাইলেও কিছু বলার উপায় নেই। বড় ভাই বলে কথা, কিন্তু তোর উপরে তো শোধ তুলতে পারবো। এক্ষুনি আয়, চুলে তেল দিয়ে দে, না হলে খুব খারাপ হয়ে যাবে রিমা। দিব না, কি করবে? বলল রিমা। সাইমন একবার তাকালো রিমার দিকে, সাথে সাথে উঠেই রিমাকে হাত ধরে টেনে বিছানায় ফেলে বলল, সেদিনের শ্যুটটা আজকে নিব। রিমা লজ্জায় সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল। জোরে জোরে শ্বাস নিচ্ছে রিমা। এভাবে হুটহাট সাইমন রিমাকে ছুঁয়ে দিলে রিমা যেন লজ্জায় থতমত খেয়ে যায়, আর কিছু বলতে পারে না। সাইমন তাকিয়ে রইল রিমার দিকে, তারপর ঘোর লাগা কণ্ঠে বলল, তোকে এভাবে দেখে একটু ছুঁয়ে দিতে ইচ্ছা করছে রিমা, একটু অল্প, বেশি না। রিমা সাথে সাথে দুই হাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেলল। সাইমন যেন অনুমতি পেয়ে গেল। রিমার হাত দুটো নিজের হাতে আঙুলের ভাঁজে ভাঁজে নিয়ে রিমার ঠোঁটে আলতো একটু পরশ দিল। তারপর রিমার দিকে তাকালো, তাকিয়ে বলল, আর একটু দেই প্লিজ। বলে আর অনুমতির অপেক্ষা করলো না। সাইমন রিমার ঠোঁটে নিজের ঠোঁট মিশিয়ে দিল। পরম ভালোবাসার সাথে চুমু খেতে লাগলো সাইমন। এদিকে রাত 11:30 বাজে। সাদাব সব কাজকর্ম শেষ করে হোটেলে ঢুকেছে 10টায়। হোটেলে এসে কাপড় চোপড় চেঞ্জ করে গোসল করে ফ্রেশ হয়ে মাত্র শুয়েছে। তবে ঘুমায়নি সাদাব। জানে ঘুমানোর আগে নূর আরেকবার ফোন দিবে। ঠিকই কাঙ্ক্ষিত সময়ে ফোন চলে এলো নূরের। সাদাব তড়িঘড়ি করে ফোন রিসিভ করলো। হ্যালো বলতেই উপাস থেকে নূরের নীরবতা। নূর চুপচাপ, কোনো কথা নেই। নূর বিছানায় উপর হয়ে শুয়ে মোবাইলটি কানে নিয়ে এক হাত দিয়ে বালিশে হাত বোলাচ্ছে আর চুপচাপ সাদাবের কথা শুনছে। সাদাব বিছানায় গায়ে এলিয়ে দিল। শুয়ে একটি হাত মাথার নিচে দিয়ে মোবাইলটি কানে ধরে বলল, এইভাবে চুপ থাকবি? কিছু তো বল। নূর প্রথম কথাটি বলল। কবে আসবেন? সাদাব মুচকি হাসলো, তারপর বলল, তোর বাপ চাচাকে জিজ্ঞেস কর। নূর বলল, ইস, সব সময় এমন কথা কেন বলেন শুনি? আমার বাপ চাচা বুঝি আপনার কিছু হয় না? আপনারও তো বাপ চাচা হয়। সাদাব হেসে বলল, না, তোর বাপ চাচা আমার বাপ চাচা হয় না। তোর বাপ আমার শ্বশুর, আর তোর বড় বাবা আমার তালুই হয়। না হলে কি আর নিজের আপন ছেলেকে এত দূরে পাঠিয়ে দেয়? তার তো জানা উচিত ছিল ছেলেটি নূরের অভাবে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। কথাটি শুনে নূর লজ্জায় যেন শেষ হয়ে গেল। সাথে সাথে বিছানায় মুখ গুজে দিল, বালিশটি হাতের 5 আঙুল দিয়ে খামচে ধরল।
নূর, তুই কি লজ্জা পেয়েছিস? জানতে চাইলেও সাদাব। নূর কোনো কথা বলছে না, ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। সাদাব যেন নূরের প্রতিটি নিঃশ্বাস অনুভব করছে। একটু থেমে সাদাব আবার জিজ্ঞেস করলো, নূর, ইউ আর মাই ওন পার্সোনাল ব্র্যান্ড অফ হেরোইন, অনলি আই ক্যান কনজিউম ইউ। এটার অর্থ কি তুই বুঝতে পেরেছিস, নাকি এখন তোকে আমি বুঝিয়ে বলবো? কি বলবে নূর? নূর বুঝতে পারছে না। যদি বলে বুঝতে পেরেছি, তাহলে সাদাব ভাই বলবে আই উইল কনজিউম ইউ। যদি বলে বুঝতে পারিনি, তাহলে বলবে ইউ উইল কনজিউম মি। নূর কিভাবে বলবে? একটু একটু বুঝতে পেরেছে সাদাব ভাই কি বোঝাতে চেয়েছে। সাদাব কিছুক্ষণ থেমে আবার বলল, নূর, মাত্র 19 দিন বাকি। 20তম দিনে আল কনজিউম ইউ। সেদিন তুই রয়্যাল অফ হোয়াইট কালারের একটা পাতলা শাড়ি পরবি, কোনো সোনা জুয়েলারি পরবি না। পরবি গলায় একটা বেলি ফুলের মালা, খোপায় কাঠগোলাপ। সেদিন তো সারা শরীর থেকে আমি শুধু ফুলের ঘ্রাণ নেব। অতিরিক্ত কোনো সাজ সাজবি না, আর্টিফিশিয়াল কোনো কিছুই পরবি না, ঠোঁটে কোনো লিপস্টিক লাগাবি না। আমি তোর এই ফুলের মতো ঠোঁটের মধু সুধা পান করব। এই 19 দিন আমি তোর কামনার দহনে যেমন পুড়ে ছাই হচ্ছি, 20তম দিনে আমার কামনার আগুনে তুই দগ্ধ হবি। আমার আক্রাসী ভালোবাসার চিহ্ন তুই নিজের শরীরে বহন করবি। নূর স্তব্ধ হয়ে যাচ্ছে সাদাপের কথা শুনে। আর যেন নিজেকে সামলাতে পারছে না নূর। চোখ বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। ফজলুর রহমান শুয়ে শুয়ে ভাবছে অফিসের কথা। অফিসে কি হয়েছে এখনও সামিহা বেগমের সাথে এ নিয়ে কথা বলেনি ফজলুর রহমান। নিজে নিজেই ভাবছে বিকালের কথা। অফিসে যখন চাবিটি নিয়ে সাদাপের টেবিলের ড্রয়ারটি খুলেছিল, স্তম্ভিত হয়ে গিয়েছিল ফজলুর রহমান। কাঁপা কাঁপা হাতে একটি বক্স তুলে নিলেন, যার উপরে নাম লেখা। আমার নূর। বক্সটি দেখে হার্টবিট বেড়ে গিয়েছিল ফজলুর রহমানের। তারপর ধীরে ধীরে বক্সটি খুলল। বক্সের ভিতরে এমন কি আছে নূরের যা যত্ন করে রাখা নেই। সেই ছোট্টবেলা থেকে এখন পর্যন্ত প্রতিটি ধাপে ধাপে নূরের বড় হওয়ার প্রত্যেকটি স্মৃতি যেন সযত্নে রেখে দিয়েছে। ছোট একটি চুড়ি, যা দেখে মনে পড়ল নূরের হাতে প্রথম এই রেশমি লাল চুড়িটি কিনে দিয়েছিল সাদাব, যার থেকে একটি চুড়ি বক্সে রাখা আছে। চুড়িটি ভেঙে নূরের হাত কেটে গিয়েছিল। সেই ছোট্টবেলায় যেন ফিরে গেল ফজলুর রহমান। মনে পড়ল কি না কান্না করেছিল নূর। চুড়ি ভেঙে হাতে লেগে গিয়েছিল, সেই চুড়িটি বক্সের ভিতরে রেখে দিয়েছে সাদাব। তারপর হাতে তুলে নিল একটি ক্লিপ। মেলায় নিয়ে গিয়েছিল সাদাব একে। সেখানে প্রথমে একজোড়া ক্লিপ কিনে দিয়েছিল, তার থেকে একটি ক্লিপ এখানে রাখা। একটি নূর হারিয়ে ফেলেছিল। একটু ঠোঁট বেঁকে হাসলেন ফজলুর রহমান। যাই দেখছে সবই সাদাপের দেওয়া। আসলে ছোটবেলা নূরকে কিছু কিনে দিবে সেই সুযোগ কখনো তারা পায়নি। সব কিছু সাদাপ নিয়ে আসতো ওর জন্য। আছে নূরের জন্য কেনা ছোট্ট একটি আলতা। পায়ে নূপুর ও আলতা পরে টুকটুক করে পুরো বাড়ি ঘুরে বেড়াতো নূর। কত শত ছবি, কত শত স্মৃতি, যা দেখে ভীষণ মনে পড়ছে সেই ছোটবেলার কথা। নূরের ছোটবেলার কথাগুলো যেন চোখের সামনে ভাসতে লাগলো ফজলুর রহমানের। সেই মুহূর্তে যেন প্রত্যেকটি স্মৃতি মনে পড়ে গেল। নূরের একটি ছবি, নূর যখন 10 বছরে ছিল। হ্যাঁ, তখনই তো সাদা বিদেশে গিয়েছিল পড়াশোনা করতে। শাড়ি পরা, লাল টুকটুকে শাড়ি পরা একটি ছবি, সে যেখানেই সাথে আছে সাদাব। সাদাব তখন আর কত বছর হবে? 20 বছর। 20 বছরের প্রাপ্তবয়স্ক একটা ছেলে সাদা পাঞ্জাবি পরা ছিল। নূর ছিল সাদাবের সাথে বসা, লাল টুকটুকে শাড়ি পরা। ভীষণ মায়াবী লাগছে নূরকে। পুরো যেন বউয়ের মতো লাগছে। মনে হচ্ছে সদ্যই যেন দুজনে বিয়ে পড়ানো হয়েছে। এমনভাবে বসে আছে দুজন স্বামী স্ত্রীর মতো। সকাল সকাল নাস্তা টেবিলে নাস্তা খেতে বসেছে দুই ভাই, সাথে রিমা ও সাইমন। সাইমন টেবিলে নিচ দিয়ে পায়ে খোঁচাচ্ছে রিমাকে। রিমা কয়েকবার থামানোর চেষ্টা করেছে, সাইমন কোনোভাবেই থামছে না। বাধ্য হয়ে রিমা জোরে একটি লাথি বসিয়ে দিল সাইমনকে। সাইমন আহ করে চিৎকার করে উঠতেই হুমায়ুন রহমান সাথে সাথে বলল, কি হয়েছে পাগল? কতক্ষণ ধরে দেখছি কেমন নড়াচড়া করছিস, আর চিৎকার করলি না কেন? সাইমন পায়ে ডলতে ডলতে বলল, না, বরাব্বু চেয়ারে লেগে পায়ে একটু ব্যথা পেয়েছিলাম তো তাই। ফজলুর রহমান বলল, ভদ্রভাবে বস বাদর। এমনি তো বাদর হয়েছিস, খাওয়ার সময় একটু সুস্থ থাকতে পারিস না? রিমা মুচকি হাসলো। সাইমন মনে মনে বলল, তোকে একা পেয়ে তারপর দেখবো হাসি কই থাকে। ফজলুর রহমান গলার স্বর উঁচু করে চেঁচিয়ে বলল, কই তোমাদের হলো? আজ নাস্তায় তো দেরি হচ্ছে কেন? নাকি বাড়িতে একটি লোক নেই দেখে তোমাদের রান্না বান্নার কোনো আয়োজন নেই? নরিন আফরোজ বলল, একটু শান্ত হয়ে বস না, দিচ্ছি তো। সামিহা বেগম বলল, দেখছেন
পেটের মধ্যে নিশ্চয়ই ইঁদুর দৌড়াচ্ছে, ক্ষুধা পেলে এরকম করে। সারা রাত ঘুমাতে পারেনি, এজন্য সকাল সকাল ক্ষুধা পেয়ে গেছে। আমরা কিন্তু সময় মতোই কাজ করছি। নরিন আফরোজ সামিহা বেগমের দিকে তাকিয়ে বলেন, কি নিয়ে টেনশন করছে? কয়েকটা দিন ধরেই দেখি বসে থেকে ঝিমায়, কিছু একটা ভাবে। তোর সাথে কিছু শেয়ার করেছে বলে কিছু তোকে? সামিহা বেগম বলল, না ভাবি, 3 দিন 4 দিন আগে একটু কথা হয়েছিল, এরপর তো আর কিছু শেয়ার করেনি। তবে বুঝতে পারি রাত অবধি শুধু এপাশ ওপাশ করে ঘুমায় না, কিছু একটা ভাবে। আমার মনে হয় অফিসের কোনো ঝামেলা হতে পারে। ভাইজান অবশ্যই জানে, ভাইজানকে একটু জিজ্ঞেস করে দেখবে। আচ্ছা, এখন কথা বলা যাবে না। সন্ধ্যায় বাড়িতে আসলে তবে কথা বলবো। এখন তাড়াতাড়ি নাস্তা দে, না হলে আমার জন্য চিৎকার করে উঠবে। বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে ফজলুর রহমান। হুমায়ুন রহমান বিরক্ত হয়ে ফজলুর রহমানের দিকে তাকিয়ে বলেন, এমন করছিস কেন? খুব তো দেরি হয়ে যায়নি? দুই ভাই তো একসাথে অফিস যাব, প্রতিদিন তো এরকম সময় নাস্তা দেয়। ফজলুর রহমান ভাইয়ের দিকে তাকিয়ে বলল, কিছু না ভাইজান, এমনি। ফজলুর রহমানের আসলে অন্য চিন্তা হচ্ছে, যার জন্য এভাবে নাস্তার জন্য তারা দিচ্ছে। বেশি টেনশন হলে সেই চাপ ফজলুর রহমান নিতে পারে না। হুমায়ুন রহমান ভালো করে জানে ফজলুরের এটি ছোটবেলা থেকে অভ্যাস। কোনো কিছু নিয়ে চিন্তা করলে আশেপাশের সব কিছু নিয়েই তোড়জোড় দেখায়, আসলে ঘটনা থাকে অন্যরকম। হুমায়ুন রহমান জানে গতকাল অফিসের ব্যাপার নিয়ে হয়তো কোনো না কোনোভাবে চিন্তিত রয়েছে, কিন্তু এতক্ষণে তো উত্তর পেয়ে যাওয়ার কথা। তবে কি অন্য কিছু নিয়ে ভাবছে ফজলুর রহমান? অবশ্যই ফজলুলের সাথে কথা বলতে হবে, মনে মনে ভাবল হুমায়ুন রহমান। অফিসে যে আজকেই কথা বলবে। এদিকে সাদাব নিজেই ফ্যাক্টরি ভিজিটে এসেছিল, সেখানে সে ছোট্ট একটি দুর্ঘটনার শিকার হয়েছে। সকালবেলা যা এখনও কার সাথে শেয়ার করেনি সাদাব। ব্যথা হাতে আবারও ব্যথা পেয়েছে। ফ্যাক্টরি মেশিন চলাকালীন অবস্থায় মেশিন থেকে ছোট্ট একটি লোহার টুকরো এসে ওর ব্যথা হাতে আবারও এসে এমনভাবে লেগেছে, ব্যান্ডেজ করা অবস্থায় পুরো হাত আবারও রক্তে ভিজে গিয়েছে। ফ্যাক্টরির কর্মকর্তারা সাদাবকে তাড়াহুড়ো করে হসপিটালে নিয়ে এসেছে। এখন হসপিটালে ডক্টরের সামনে বসে আছে সাদাব। হাত ড্রেসিং করে আবার ব্যান্ডেজ করাতে হবে। ডক্টর ব্যান্ডেজ খুলে সাদাবের দিকে তাকালো, বলল, আপনার হাত তো আগেও আঘাতপ্রাপ্ত হয়েছে, সেটা তো এখনো শুকায়নি, তার উপর আবার নতুন করে আঘাতপ্রাপ্ত হলেন। সময় নেবে মিস্টার সাফাত ভালো হতে। সাদাফের মুখে যেন ব্যথায় নীল হয়ে যাচ্ছে, তারপরে মুখে মেকি হেসে রেখে বলল, সমস্যা নেই, আমাকে কি কি করতে হবে বলুন। তেমন কিছুই নয়, পর্যাপ্ত পরিমাণ রেস্ট নেবেন। হাত ভেজানো যাবে না, ব্যান্ডেজ ভেজা থাকলে বা স্যাঁতস্যাঁতে থাকলে হাত শুকাবে না। ওষুধ নিয়মিত খেতে হবে এবং এই হাতে আবার আঘাতপ্রাপ্ত হওয়া যাবে না। একবার আঘাত পেয়েছেন, এটা শুকাতে যতটা সময় নিত, দ্বিতীয়বার আঘাত পাওয়ার কারণে যা অন্যরকম হয়ে গিয়েছে। ড্রেসিং করে ব্যান্ডেজ করা শেষ হয়ে গেলে সাদাব উঠে দাঁড়ালেন। ডক্টরের কাছ থেকে বিদায় নিয়ে কেবিন থেকে বের হয়ে গেল সাদাব। বাকি আনুষ্ঠানিকতা সব ফ্যাক্টরির কর্মকর্তারা পালন করলেন। অফিসের সাদাবের কেবিনে বসে আছে হুমায়ুন রহমান। অফিসের দরজা ঠেলে ঢুকলো ফজলুর রহমান। হুমায়ুন রহমান জানতো ফজলুর ঠিকই আসবে কিছু কথা বলার জন্য। হুমায়ুন রহমান ফজলুর রহমানের দিকে তাকিয়ে বললেন, তোর জন্য অপেক্ষা করছিলাম, জানতাম তুই আসবি কথা বলতে। ফজলুর রহমান মুচকি হাসলেন। বাবা তুলো বড় ভাই আসলেই বড় ভাই, বাবার মতো হয় না হলে ভাই বুঝলো কি করে কথা বলতে আসবে। ওর যেটা ছোটবেলা থেকে স্বভাব, অতিরিক্ত টেনশন হলে একদম ছটফট করে, সেটা নিশ্চয়ই বড় ভাই আগে টের পেয়েছেন। সেই তাই সামনে চেয়ার টেনে বসে বললেন, বুঝতে তো পারবেই, বাবা আর ছেলে মিলে তো আমাকে টেনশনেই রেখেছ। হুমায়ুন রহমান জোরে জোরে হাসলেন, তারপর বললেন, কি বলবি বল। সাদাবের বিদেশে যাওয়ার আগে সব কিছু জানতে চাই ভাইজান। ও তো বিদেশে যাওয়ার জন্য রাজি ছিল না, কি এমন হয়ে গেল রাতারাতি হঠাৎ করেই ও রাজি হয়ে গেল? তোর মনে আছে একদিন সাফাত মারামারি করে বাসায় এসেছিল রক্তাক্ত অবস্থায়? হুম, আমেরিকা যাওয়া 1-1.5 মাস আগেই তো। কেন সেদিন মারামারি করেছিল জানিস? ও তো কিছু বলার ছেলে না ভাইজান, বহুবার জিজ্ঞেস করেছি, মুখ খোলেনি। নূরের জন্য। নূরকে নিয়ে কলেজের লাস্ট দিনে গিয়েছিল এক অনুষ্ঠানে, সেখানে কেউ একজন নূরের গালে একটা চুমু খেয়েছিল। কি? তখন তো ও অনেক ছোট ছিল, আদর করে যে কেউ কোলে তুলে চুমু খেতে পারে, তাই বলে এভাবে বন্ধুবান্ধবের সাথে মারামারি করে রক্তাক্ত অবস্থায় বাসায় ফিরবে? তাই ওকে আমেরিকা পাঠানো জরুরি ছিল।
আর বাবা হয়ে আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, তোর কাছ থেকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করিনি। প্রায় 1 ঘন্টা কেবিনে কথা হলো দুই ভাইয়ের মধ্যে। কথা বলার এক পর্যায়ে ফজলুর রহমান দাঁড়িয়ে গেলেন, বলেন, আপনি নূরকে মেয়ে মনে করে সিদ্ধান্ত নিয়েছেন। আর যেহেতু বলেছেন সাদাব আমার সন্তান, আমার প্রথম সন্তানের মতো, তাহলে আজকে থেকে সাদাবের ব্যাপারে সিদ্ধান্ত জানাওয়ার আমি নেব। আশা করি আপনি সেদিন সাদাবের বাবা হয়ে কথা বলবেন না। যেহেতু সাদাবকে আমার কোলে দিয়ে বলেছিলেন ও আমার প্রথম সন্তান, তাহলে সাদাবের জন্য সিদ্ধান্ত এখন থেকে আমি নেব। যদি আমার উপরে বিশ্বাস থাকে অবশ্যই আমার উপরে ছেড়ে দিবেন। আপনি এর মধ্যে আর কখনোই আসবেন না। এটা তাহলে আমাদের বাবা আর ছেলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আর এখন আপনার সাথে আমার কি কথা হয়েছে না হয়েছে সেটা শুধু আপনি আর আমি জানি। তবে এখন থেকে সাদাবের প্রতিটি বিষয়ে আমি সিদ্ধান্ত নিব। আমার সিদ্ধান্তকে আপনার সম্মান করতে হবে। যদিও আমি আপনার ছোট ভাইজান, কিন্তু সাদাব এখন থেকে আমার সন্তান। তাই ওর ব্যাপারে, ওর জীবনের ব্যাপারে এখন সিদ্ধান্ত নেওয়ার সব থেকে আগে অধিকার আমার। যেহেতু আপনি নূরের জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলেন, আমাকে এখনও জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করেন না, সেরকম আজ থেকে সাদাপের ব্যাপারে আমি সিদ্ধান্ত নেব। হুমায়ুন রহমান চিন্তিত মুখে চেয়ে রইলেন ছোট ভাইয়ের দিকে। তারপর একটি দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা ঠিক আছে, এখন থেকে সাদাফের সব বিষয়ে তুই সিদ্ধান্ত নিবি। আমি আর কখনো তোদের দুজনের মধ্যে ইন্টারফেয়ার করব না। ভালো হলো তোর, খারাপ হলো তোর, আমি শুধু চেয়ে চেয়ে দেখব। কথাটি শুনে ফজলুর রহমান কেবিন থেকে বের হয়ে যায়। এদিকে সাদা বাজার ফ্যাক্টরি বা অফিসিয়াল কোনো কাজে যায়নি। হাতের ব্যথা যেন পুরো শরীরে ছড়িয়ে গিয়েছে। জ্বর ভাব যে কোনো মুহূর্তে শরীর কাঁপিয়ে জ্বর চলে আসবে। হোটেলের রুমে শুয়ে শুয়ে ভাবলো নূরের সাথে একটু কথা বলে নেওয়া যাক। তারপর যদি জ্বর বেশি চলে আসে তখন তো নূরের সাথে কথা বলা যাবে না। তাই নূরের নাম্বারে ফোন দিল সাদাব। ফোন ধরেই সাদাব কিছু বলবে তার আগে ওপাশ থেকে শুনলো সামিহা বেগমের কণ্ঠ। সামিহা বেগম হ্যালো হ্যালো করছে। বুঝতে পারল নূর ফোনের আশেপাশে নেই। ছোট আম্মুর ফোনটাই তো নূরের কাছে থাকে। তাই সাদাব হালকা একটু কেসে বলল, ছোট আম্মু আমি। সামিহা বেগম সাদাফের কণ্ঠ শুনে বলল, সে তো বুঝতে পেরেছি, তুই নাম্বার তো সেভ করা। তো তোর কি হয়েছে? গলাটা এরকম ভারী ভারী লাগছে কেন রে? সাদাব ভারী ভারী কণ্ঠে বলল, কিছু না ছোট আম্মু, এমনি ভালো লাগছিল না তাই শুয়েছিলাম। নূর কোথায়? সামিহা বেগম মুচকি হাসলেন, তারপর বললেন, নূর তো গোসলে গিয়েছে, আসলে আমি তোকে ফোন দিতে বলবো। সাদাব বলল, ঠিক আছে ছোট আম্মু, ফোন দিতে বলো। আর শোনো, তোমরা ভালো আছো? সব কিছু ঠিকঠাক আছে ওখানে? সামিহা বেগম দুষ্টুমি করার ছলে বললেন, আজ বুঝি মনে হলো মায়েদের কথা? কই 2-3 দিন হয়ে গেল গিয়েছিস, একটিবারও তো ফোন দিয়ে কারোর সাথে কথা বললি না, না ভাবিকে না আমাকে। এই ছেলে বুঝি আমরা পেলেছিলাম, বড় করেছিলাম। 3 দিন ধরে বাড়ির বাইরে, অথচ একটা মাকেও ফোন দিয়ে খোঁজ খবর নিলি না। সাদাব মুচকি হাসলো, হেসে বলল, হ্যাঁ, পর তো আমার মায়েরা করে দিয়েছে। 3 দিন ধরে যে ছেলেটা বাইরে ঠিকমতো খেতেও পারছে কিনা, ঠিকমতো সবকিছু করতে পারছে কিনা, কই ফোন দিয়ে তো খোঁজ নিলে না। হঠাৎ করে সামিহা বেগম উঠে বললেন, আমরা খোঁজ না নিলে কি হয়েছে, কেউ তো নিয়েছে। পরে সাথে সাথে দাঁত দিয়ে জিভ কেটে বললেন, নিশ্চয় তোর বাপ চাচারা নিয়েছে। আর আমরা তো ফোনের আশেপাশে এত থাকি না, জানিসই তো। সারাদিন বাড়ির কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, যৌথ পরিবার তো। সাদাব মুচকি হাসলো, জানে ছোট আম্মু কি বলতে চেয়েছিল, তাই বলল, আচ্ছা ঠিক আছে ছোট আম্মু, নূর আসলে আমাকে একটু ফোন দিতে বলো, একটু দরকার ছিল। সাদাব ফোন রাখার সাথে সাথে সামিহা বেগম ফোন রেখে দেখলেন ওর সময় এখনো গোসল করছে নূর। তাই ভাবলো একটু পরে এসে বলবে। তাই ফোন রেখে সামিহা বেগম রুম ছেড়ে বের হয়ে গেলেন। সাদাব শুয়ে শুয়ে অপেক্ষা করছে নূরের ফোনের জন্য। এমন সময় ফোন বেজে উঠলো। ফোন হাতে নিয়ে দেখলো সাইমনের নাম্বার থেকে ফোন এসেছে। সাদাব সাইমনের ফোনটা রিসিভ করে হ্যালো বলো। সাইমন বলল, কি অবস্থা, কেমন আছো ব্রো? সাদাব সরল মনে বলল, শরীরটা ভালো নেই, হাতে আবার একটু ব্যথা পেয়েছি, জ্বর ভাব, মনে হচ্ছে জ্বর আসবে। কি বিষয়ে ফোন দিয়েছিস? তুই তো ফোন দিস না জরুরি প্রয়োজন ছাড়া। সাইমন ধীরে ধীরে আমতা আমতা করে বলল, টাকা লাগবে 3000।
তোমার বাপ চাচার কাছে তো টাকা চাওয়া যায় না। তারা মনে করে আমি পুরাই বাদাম্যা, যা দেয় তাই লস। তাদের কাছে আমি পুরাই একটা লস প্রোডাক্ট ছাড়া আর কিছুই না। এখন বলছিলাম যে টাকাটা এখন ভীষণ দরকার, এই মুহূর্তে দাও তো। সাদাব বলল, ঠিক আছে, ফোন রাখ, আমি পাঠিয়ে দিচ্ছি তাহলে। আর আমার জ্বরের কথা কাউকে বলিস না, ওষুধ খেয়েছি, ঠিক হয়ে যাবে একটু ঘুমোলেই। কথাটি বলি সাথে সাথে ফোন রেখে টাকা সেন্ড করে ঘুমিয়ে পড়ল সাদাব। শরীরে আর কোলাচ্ছে না, শরীর ছাপিয়ে যেন জ্বর চলে আসছে, তাই কখন ঘুমিয়ে গেল বলতেও পারে না সাদাব। সাদাব পিট করে চোখ খুলে আবিষ্কার করলো সামনে হুমায়ুন রহমান বসে আছে। একটি হসপিটালের কেবিনে মনে হলো। সাথে সাথে সাদাব ঘুম কণ্ঠে জিজ্ঞেস করলো, কোথায় আমি? হুমায়ুন রহমান ছেলের দিকে তাকালেন। মলিন চেহারার দিকে তাকিয়ে বড্ড মায়া হলো হুমায়ুন রহমানের। তারপর বলেন, হসপিটালে ডাকা? সাদাব আশেপাশে চারিদিকে চোখ বুলিয়ে দেখলো। হসপিটাল কেবিনে ফাঁকা, কেউ নেই। রুমে শুধু হুমায়ুন রহমান। সাদাব সাথে সাথে বাবার দিকে তাকিয়ে বলল, নূর? হুমায়ুন রহমান ছেলের দিকে তাকালেন, তারপর নিষ্প্রাণ চোখে তাকিয়ে থেকে বললেন, নিজে চিন্তা কর, আগে নিজে বাঁচ। সাদাব বলল, এটাই আমার চিন্তা। হুমায়ুন রহমান সাথে সাথে বললেন, তোকে কি করে বুঝাবো? এখন থেকে আর নূরের চিন্তা কর। আর কিছু বলতে পারলে না ছেলের মুখের দিকে তাকিয়ে। সাদাফের মনের ভিতর কেমন যেন আনচান আনচান করছে। কেন হুমায়ুন রহমান বলল নূর নেই? নূরের চিন্তা করতে হবে না? কেমন যেন অদ্ভুত এক অনুভূতি হচ্ছে সাদাফের হৃদয় জুড়ে। শূন্য শূন্য লাগছে হৃদয়ের ভিতরটা। গতকাল থেকে নূরের সাথে কথা হয়নি। নূর তো এক মুহূর্ত ফোন না দিয়ে থাকতে পারে না। তাহলে এখনো পর্যন্ত ফোন দেয়নি কেন? ওর অসুস্থতার কথা শুনে হসপিটাল আসেনি? নূরের কি শরীর অসুস্থ? না বাবার সাথে কথা বলতে হবে? মনে মনে ভাবলো সাদাব। ঠিক এমন সময় রুমে প্রবেশ করলো ফজলুর রহমান, হুমায়ুন রহমান, সাইমন, রিমা, নরিন আফরোজ এবং সামিহা বেগম। আশেপাশে চোখ বুলিয়ে সাদাব দেখলো কোথাও নূর নেই। সাদাব অবাকের উপর অবাক হয়ে যাচ্ছে, নূর কেন নেই? সবাই আছে পরিবারের, অথচ নূর নেই। রুমে ঢোকার সাথে সাথে সাদাব সবার প্রথমে জিজ্ঞেস করলো, নূর কোথায়? হুমায়ুন রহমান চুপ মেরে গেলেন। উত্তর দিলেন ফজলুর রহমান, বললেন, নূর তো নেই, মামা বাড়িতে গিয়েছে। ওর নারীর শরীরটা ভালো না, কিছুদিন ওইখানে থাকবে। পেছনে চুপচাপ রইলেন নরিন আফরোজ এবং সামিহা বেগম। আগে থেকেই বলে দেওয়া হয়েছে নূরের বিষয়ে যেন এই দুজন কোনো কথা না বলে, তাই দুজন বাধ্য হয়ে চুপ থাকতে হচ্ছে। সাদাব অধৈর্য হয়ে গেল, যেন ওরা আর কোনো কিছুতেই তর সইছে না। বাবার দিকে এলোমেলো চোখে বারবার তাকালো। হুমায়ুন রহমান কি উত্তর দিবে তাই চুপচাপ মাথা নিচু করে রইল। ভাইকে যে কথা দিয়েছে সাদাফের ব্যাপারে আর কোনো কিছু বলবে না, যা সিদ্ধান্ত নেয়ার ফজলুর রহমান নিজেই নিবে। তখন উনি জানতো না আসলে ফজলুর রহমান কী ধরনের সিদ্ধান্ত নিবে। এখন এই পাগল ছেলেটাকে কি করে সামলাবে হুমায়ুন রহমান, তাই ভাবছে। কখন যে লাগাম খুলে ফেলে মুখের। সাদাব ফজলুর রহমানের দিকে তাকিয়ে বলল, কেন ছোট আব্বু, কেন গিয়েছে ও? ও গিয়ে কি করবে? ও নিচেই তো ছোট, ও কিভাবে কারো সাহায্য করতে পারবে? ফজলুর রহমান বলল, সাহায্যের জন্য না, ও শুধু ও ছোট মামাতো বোনকে নিয়ে একটু বসে থাকবে, খেলাধুলা করবে, যা করার ওর মামি করবে। আর তাছাড়া নানি অসুস্থ, কখন কি হয়ে যায়, সামনে ওর পরীক্ষা, যেতে পারবে না, তাই ভাবলাম একটু দেখা করে আসুক। সাদাব যেন নিজেকে ধরে রাখতে পারছে না, ধৈর্য হারা হয়ে যাচ্ছে। মুখ ফসকে বলে ফেলল, কার অনুমতি নিয়ে গেছে? হুমায়ুন রহমান চোখ বন্ধ করে ফেললেন। নরিন আফরোজ এবং সামিহা বেগম একে অপরের দিকে চোখ চাওয়াচাই করছে। এদিকে রিমা আর সাইমনও চুপচাপ দাঁড়িয়ে আছে। সাদাব ভাইয়ের এরকম রূপ আগে কখনো দেখেনি। ফজলুর রহমান অবাক হলেন, সাদাফের দিকে তাকিয়ে বলল, আমি বাবা, আমি গার্ডিয়ান হিসেবে অনুমতি দিয়েছি, আর কোনো অনুমতি লাগবে? সাদাব বিছানায় শুয়ে আছে, হাতে খেয়ানোলা করা, খুব একটা নড়াচড়া করতে পারছে না, শরীর অনেক দুর্বল। তারপরেও শুয়ে শুয়ে বলল, আমি এখন অনুমতি দিইনি। ও কার কাছে জিজ্ঞেস করে গিয়েছে? ফজলুর রহমান বলল, কার কাছে জিজ্ঞেস করে যাবে? বলছি তো আমি অনুমতি দিয়েছি। সাদাব এবার আরও অধৈর্য হলো, বাম হাতে ভর দিয়ে একটু উঠে বসে বলল, তুমি ছোটবেলা ওর সব দায় দায়িত্ব আমার কাছে বুঝিয়ে দিয়েছিলে, প্রমিস করেছিলে, মনে নেই তোমার? তাই ওর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু আমার। এমনি জ্বরের ঘরে সাদাবের মাথা ঠিক নেই, তারপরে যখন শুনছে নূর কিছুদিন সেখানে থাকবে, সাদাবের ভিতরে সব কিছু এলোমেলো লাগছে। মনে হচ্ছে ভিতরে ঘূর্ণিঝড় হয়ে যাচ্ছে, তাণ্ডব হয়ে যাচ্ছে কোথাও। নূরকে দেখতে না পেলে যেন এই মুহূর্তে সব ভেঙে চড়ে ফেলবে। সাদাব সামিহা বেগমের দিকে তাকিয়ে বলল, ছোট আম্মু, নূরকে ফোন দাও।
সাইমনকে পাঠাও, বলো এক্ষুনি বাসায় চলে আসছে। অন্য কারো বাসায় গিয়ে আর থাকতে হবে না। আমার অনুমতি ছাড়া কেন গেল? ও কি আমার কাছে জিজ্ঞেস করেছিল? সামিহা বেগম কিছু বলবে তার আগে নরিন আফরোজ বলল, কি পাগলামি করছিস বাবা? থেকে আসুক না 2-3টা দিন, নানুর বাড়িতেই তো গিয়েছে, চলে আসবে। এর মধ্যে তুইও সুস্থ হয়ে যাবি। বাসায় আসলে দেখবি নূর চলে এসেছে। সাদাফের ভেতরটা কেমন খারাপ খারাপ লাগছে, অসুস্থ তা যেন আরও জেঁকে ধরেছে, মাথা ঘোরাচ্ছে। তারপরও কষ্ট করে চোখ ঘুরিয়ে মায়ের দিকে তাকিয়ে বলল, তুমি বুঝতে পারছো না মা। বাসায় যাওয়ার পর না, নূরকে এক্ষুনি হাসপাতালে আসতে বলো, আমার সামনে আসতে বলো। হুমায়ুন রহমান সব কিছু জানেন, এখন ফজলুর রহমানও জানে, কিন্তু বাকি সবাই অবাক হচ্ছে সাদাফের কথা শুনে। সাদাফ নূরের জন্যই পাগলামি করবে ভাবতে পারেনি কেউ। সাইমন তাকালো রিমার দিকে। রিমা কিছুটা জানতো, কিন্তু ভাইয়ের অবস্থা এরকম, এতটা সিরিয়াস নূরের প্রতি, এক কথায় অবসেশন, তা বুঝতে পারেনি রিমা। ধীরে ধীরে সাদাফের দুনিয়াটা যেন ঘুরছে, শরীর দুর্বল, চোখ দুটো ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে। তারপরও কোনো মতে ঠোঁটে একবার আড়ালো। নূরকে আমার সামনে আনো, না হলে খুব খারাপ হয়ে যাবে ছোট আপু। জ্ঞান হারালো সাদাব আবার। সাথে সাথে হুমায়ুন রহমান সাইমনকে বলল ডক্টর ডাকার জন্য। সাইমন সাথে সাথে বাইরে গিয়ে 4 মিনিটের মধ্যে ডক্টর ডেকে নিয়ে আসলেন। ডক্টর এসে সাদাবকে পরীক্ষা নিরীক্ষা করে বললেন, আসলে ওনার ব্রেনে চাপ পড়ে যাচ্ছে বেশি। উনি কোনো চাপ নিতে পারছেন না। এমন শারীরিকভাবে দুর্বল, জ্বর ওনাকে একেবারে ঘায়েল করে ফেলেছে। তার উপরে হাতে আঘাত, ব্যথা সহ্য করতে পারছিলেন না, তাই ওনার নার্ভ সিস্টেম একটু দুর্বল হয়ে গেছে। আশা করি আপনারা ওনাকে একটু চাপ থেকে দূরে রাখবেন। আপাতত আমরা ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি। বেশ কয়েক ঘন্টা ঘুমালে ব্রেন ঠিকঠাক কাজ করবে। হুমায়ুন রহমান অসহায় দৃষ্টিতে তাকালেন ফজলুর রহমানের দিকে। ফজলুর রহমানও চায় না সাদাফের এই অবস্থা হোক বা এতটা চাপ পড়ুক, কিন্তু ওকে অনেক কিছু সহ্য করতে হবে, অনেক পরীক্ষা দিতে হবে, মনে মনে ভাবলেন ফজলুর রহমান। এদিকে সামিহা বেগম ও নরিন আফরোজ কান্না করতে শুরু করে দিলেন। শত হলেও নারীমন মায়ের মমতা ছোটবেলা থেকে দুজনে ছেলের মতো মানুষ করেছে সাদাবকে। তবে ফজলুর রহমানের ভয়ের সামনে এগিয়ে আসতে পারছেন না, পিছনে দাঁড়িয়ে কাঁদছে দুজন। ভাইয়ের এই অবস্থা দেখে সহ্য করতে পারছে না রিমা, ঝরঝর করে কান্না করে দিল। সাইমন রিমার হাত ধরে পেছনে দাঁড়িয়ে সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বলল, ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। তুমি অন্তত বলো বাবা, নূর কোথায়? হসপিটালে যেন নূর আসবে না, এটা তো আমি বিশ্বাস করতে পারছি না বাবা। শান্ত হও আর নিজেকে স্টেবল করো। 1 দিন 2 দিন এই তোমার এই অবস্থা হয়েছে, দিনের পর দিন যদি নূরকে ছাড়া থাকতে হয় তাহলে কিভাবে থাকবে? নিজেকে শক্ত করো। পুরো বাড়িতে আগুন জ্বালিয়ে দেবো যদি আমি নূরকে দেখতে না পাই বাড়িতে। এই রাগ, এই অবসেশন যে তোমার শত্রু হয়ে গেছে সাদাফ। ইঞ্জেকশন দেওয়ার আগে বাবার সাথে এই কথাগুলো হয়েছিল সাদাফের। হুমায়ুন রহমান ভাবতে লাগলো সাদাফের বলা কথাগুলো। ইঞ্জেকশনের প্রভাবে লম্বা সময় ধরে ঘুমাচ্ছে সাদাফ। বাহিরে দাঁড়িয়ে আছে হুমায়ুন রহমান ও ফজলুর রহমান। করিডোরে বারবার হাঁটাচলা করছে সাইমন আর রিমা, অপেক্ষা করছে কখন সাদাফ ভাই আবার উঠে যায়, কখন আবার এরকম করবে নূরের জন্য। রুমের ভেতরেই আরেকটি বেডে চুপচাপ গুটিসুটি মেরে বসে আছে নরিন আফরোজ। ছেলের এই অবস্থা উনি দেখতে পারছেন না। সামিহা বেগম পাশে দাঁড়ানো ছিল, নরিন আফরোজের কাঁধে হাত দিয়ে বললেন, ভাবি, আল্লাহ আল্লাহ করো, মন খারাপ করো না, সাদাব দ্রুত সুস্থ হয়ে যাবে। নরিন আফরোজ ফুপিয়ে কান্না করে দিলেন। কাঁধে হাত রাখা সামিহা বেগমের হাতে হাত রেখে সামিহার দিকে তাকিয়ে বললেন, আমার সাদাফের অসুখ তো নূর, আর তো কোনো অসুখ নেই। ফজলুর এমন করছে কেন? সব কিছু দেখেও বুঝেও না দেখার না বোঝার ভান কেন করছে? ওরও তো ছেলে হয় সাদাফ, ওর কি মায়া লাগছে না? বুকটা কাঁপছে না সাদাফের জন্য? হঠাৎ করে শুধু নূরের বাবা হয়ে গেল? ও তো আগে সাদাফের বাবা হয়েছে। সাদাফ ওকে আগে বাবা বলে ডাক দিয়েছে। সাদাফ কি শুধু আমার আর ওনার সন্তান, তোদের নয়? বুকে হাত দিয়ে বলতো, তোকে যখন মা বলে ডেকেছে তোর কি কলিজা ঠান্ডা হয়নি? তাহলে এখন আমার ছেলেকে এই অবস্থায় দেখে কিভাবে দাঁড়িয়ে আছিস? কেন বোঝাচ্ছিস না ফজলুরকে আমার সাদাফের অবস্থা কি হয়েছে 2 দিনে? দেখ কি অবস্থা হয়েছে, কিভাবে থাকবে ও নূরকে ছাড়া? সামিহা বেগম এক দীর্ঘশ্বাস ফেললেন। চোখের পানি মুছতে মুছতে নরিন আফরোজের পাশে বসে বললেন, আমার কি বুকটা ফাটছে না ভাবি? উনি তো আমার সাথে কিছুই শেয়ার করছেন না।
হঠাৎ করে এরকম করছে, করা নিষেধ দিয়েছে আমরা যেন ওনাদের দুই ভাইয়ের সামনে কিছু না বলি। আমি সত্যি করে বলছি ভাবি, আমি কিছুই জানি না কি থেকে কি হয়ে গেল। সাদাফকে কি আমরা কম ভালোবাসি? নিঃসন্দেহে বলতে পারবো, সাদাফ যতটুকু তোমাদের ঠিক ততটুকুই আমাদের সন্তান। এদিকে বোকানোর মোবাইল নিয়ে বসে আছে। মোবাইলে যে নাম্বারটা ব্লক করে দিয়েছে ফজলুর রহমান তা ভুলেও বুঝতে পারেনি নূর। বোঝার কথাও নয়, মনে মনে ভাবছে মোবাইল থেকে ফোন যাচ্ছে না, হয়তো নেটওয়ার্ক খারাপ, কিন্তু সাদাব ভাই কেন ফোন দিচ্ছে না? ফোন হাতে নিয়ে শুধু ফোনের অপেক্ষাই করে যাচ্ছে। সাদাবের শরীর অসুস্থ, হসপিটালে ভর্তি, এসব কিছুই জানে না নূর। নূরকে মামার বাড়িতে রেখে গিয়েছে নানির অসুস্থতার কথা বলে 2 দিনের জন্য। বাসায় মামা মামিকে খবর দিয়ে রেখে গিয়েছে, বলেছে পারিবারিক একটি প্রয়োজনে সবাইকে যেতে হচ্ছে। নূর যেহেতু অনেক দিন মামা বাড়িতে বেড়ায় না, তাই 2 দিনের জন্য নূর তাদের সাথেই থাকবে। তাই মামা মামি ও আর সন্দেহ করেনি। এদিকে নূর না আসার জন্য কোনো বাহানাও খুঁজে পায়নি। আর যেহেতু সাদাব ভাই বাড়িতে নেই, আরও 3 দিন থেকে 4 দিন পরে আসবে। তাই নূর ভেবেছে মোবাইলটা তো দিয়েছে, কথা তো এখন থেকেও বলা যাবে। তাই চুপচাপ মামা বাড়িতে চলে এসেছে। তবে আজ থেকে মন খারাপ হচ্ছে নূরের। বারবার সাদাফের কথা মনে পড়ছে খুব। সাদাফ ভাই কেন ফোন দিচ্ছে না? বারবার মোবাইলের দিকে তাকাচ্ছে। মামা তো ছোট বোনকে নিয়ে বসে আছে, ওর দিকেও খেয়াল দিতে পারছে না। বারবার শুধু মোবাইলটা হাতে নিয়ে দেখছে ফোন কেন আসছে না। এমন তো হবার কথা নয়। তাহলে কি যেই ভয় পেয়েছিল সেটাই হয়েছে? ওইখানে গিয়ে কি কাউকে পেয়েছে সাদাফ ভাই? নাকি সাবা আপু ওখানে গিয়েছে, যার জন্য নূরকে মনে করার বা ফোন দেওয়ার সময় পাচ্ছে না? খুব অভিমান হচ্ছে নূরের। হসপিটালের বাইরে চেয়ারে পাশাপাশি বসে বসে আছে হুমায়ুন রহমান ও ফজলুর রহমান। হুমায়ুন রহমান যেন পাথর হয়ে গেছে। চোখ তুলে তাকালেন ফজলুর রহমানের দিকে। ফজলুর রহমান জানে ভাই কি বলতে চায়, তাই নিজে থেকে শুরু করলেন বলতে। বললেন, ভাই, আমি কিছু বলতে চাই আপনাকে সাদাপের সম্পর্কে। হুমায়ুন রহমান মুখে কিছু বললেন না, শুধু তাকিয়ে রইলেন ফজলুর রহমানের দিকে। ফজলুর রহমান বলল, ভাইজান, আপনার কি একটুও অবাক লাগে না? নূর যখন থেকে জন্ম হয়েছে ঠিক সেদিন থেকেই নূরকে নিজের বলে দাবি করা, নূরের প্রতি এতটা অবসেশন করেন যে কারো গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করেন না, এমনকি নিজের রক্ত ঝরাতেও দ্বিধাবোধ করেন না। সেটা সময়ের সাথে সাথে বেড়েছে ভাইজান, কমেনি। নিঃসন্দেহে সাদাব নূরকে অনেক ভালোবাসে, কিন্তু ওর ভালোবাসা, ওর অবসেশন এতটাই বেড়ে গিয়েছে ও নিঃশব্দে নূরের জন্য মানুষ খুন করতে পারবে, এমনকি ভাইজান নিজেকেও মেরে ফেলতে পারবে। আমি সাদাবের শত্রু না ভাইজান, বিশ্বাস করেন। আপনার যতটুকু ছেলে সাদাব আমার কাছে ততটুকুই ছেলে। আমি ওর ভালো চাই। আমি চাই ও নিজের রাগ কন্ট্রোল করুক, অবসেশন কন্ট্রোল করুক। নূরের প্রতি ওর যে অবসেশন, সেটা থেকে ও বের হয়ে আসুক। আজ যদি সাদাব কোনো ড্রাগসে এডিক্ট হতো, আপনি কি করতেন? ওকে কোনো রিহ্যাবিলিটেশনে দিয়ে দিতেন, যাতে করে ও এডিকশন থেকে বের হয়ে আসতে পারে, সুস্থ জীবনে ফিরে আসতে পারে। নূর একটা অবসেশন হয়ে গিয়েছে ভাইয়া, ওর অ্যাডিকশন হয়ে গেছে। ওর একটা সুস্থ জীবনে ফিরে আসতে হবে। কাউকে ভালোবাসলে দূর থেকেও ভালোবাসা যায়, উগ্রতা না দেখিয়ে, ভয় না দেখিয়েও এমনিও ভালোবাসা যায়। এটা সাদাবকে শেখাতে হবে। সময়ের প্রয়োজন, আমরা সবাই মিলে সময় দিব। আমার উপরে বিশ্বাস রাখেন ভাইজান, আমি ওর শত্রু নই। হুমায়ুন রহমান জানে সাদাফের রাগ, সাদাফের অবসেশন সম্পর্কে। তারপরও ফজলুর রহমানের দিকে তাকিয়ে বললেন, তারপর কি হবে? ও ও সব কিছুই শিখে নিল, সব কিছুই হলো, তারপর ওর কিন্তু সাহাবেরই থাকবে, এটা তুই কোনোভাবে অস্বীকার করতে পারবি না। ফজলুর রহমান তাকিয়ে রইলেন ভাইয়ের দিকে। অসহায় নেত্রী কিভাবে হুমায়ুন রহমান তার দিকে তাকিয়ে আছে। ফজলুর রহমান ভাইয়ের 2 হাত ধরে বললেন, আমার উপর বিশ্বাস রাখেন ভাইজান, সাদাব সুস্থ হয়ে যাবে, ওর একটু সময় প্রয়োজন। আজ হসপিটালে 2য় দিন। সাদাফের জ্বর কমে গিয়েছে, তবে শরীর জাস্ট একটু দুর্বল। আজকের দিনটা হসপিটালে রেখে ডিসচার্জ করে দিবে। সাদাফ এখন অনেকটা স্টেবল। হঠাৎ এত জ্বর এবং ব্যথা ধকলটা নিতে পারছিল না। সামিহা বেগম সাদাফের বেডের কাছে দাঁড়িয়ে আছে হুমায়ুন রহমান ও ফজলুর রহমান। সাদাফ ফজলুর রহমানের দিকে তাকিয়ে বলল,
আব্বু দাঁড়িয়ে আছো কেন, বলছো না কেন? সাদাফের মুখ থেকে আব্বু ডাকটা শুনলে বারবার ফজলুর রহমান গলে যায়। কাছে এসে আমতা আমতা করে বলল, কি অবস্থা তোর? সাদাফ অভিমানী নজরে হুমায়ুন রহমানের দিকে তাকালো, তারপর চোখ ঘুরিয়ে আবার ফজলুর রহমানের দিকে তাকিয়ে বলল, যেমন খুশি তেমন থাকি, কেউ যেন আমার জন্য কোনো দরদ দেখাতে না আসে। ফজলুর রহমান জানেন সাদাফ অভিমান করেছে। হুমায়ুন রহমান বলল, এভাবে কথা বলছিস কেন? সাদাফ নিশ্চুপ রইল। বাবা চাচা দুজনের উপরেই অনেক অভিমান হয়েছে সাদাফের। এই 2 দিন তারা কম ভোগায়নি। এখন এসেছে দরদ দেখাতে। তাই সামিহা বেগমের দিকে তাকিয়ে বললেন, ছোট আম্মু, আমি একটু পানি খাবো, পানি দাও। সামিহা বেগম দৌড়ে গেলেন পানি আনতে। নরিন আফরোজ দুপুরে খাবার আনার জন্য বাসায় গিয়েছে। রান্না করে নিজ হাতে ছেলের জন্য খাবার আনবেই, তাই পানি নিয়ে সাদাফের হাতে দিয়ে বলল, নে বাবা পানি খা। সাদাফ মুচকি হেসে সামিহা বেগমের কাছ থেকে পানি নিয়ে পানি খেলো। তারপর ফজলুর রহমানের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে এখন, কি চাই আমার কাছে? 2 ভাই কি বুদ্ধি করে এসেছো? আমরা 2 ভাই বুদ্ধি করেছি, আর তুই যে অপরাধ করছিস সেটা। বলল ফজলুর রহমান। সাদাফ হুমায়ুন রহমান ও ফজলুর রহমানের দিকে পরপর চাইল। তারপর বলল, অপরাধ মানে? কি অপরাধ করেছি আমি? ফজলুর রহমান চুপ করে গেলেন। এক মুহূর্তের জন্য ভুলে গিয়েছিলেন সামিহা বেগম এখানে আছে। তাই আর কথা বাড়ালেন না। কথা বাড়ালে সামিহা বেগম এমনি সাদাফের নাম শুনতেই অজ্ঞান হয়ে পড়ে, আরও অজ্ঞান হয়ে যাবে। তাই বললেন, কি অপরাধ করছিস নিজেই চিন্তা কর। তুই নিজে এসে স্বীকার করবি তুই কি অপরাধ করছিস।